অন্য কিছু সম্বোধন পেতে চাইলে এই সম্পর্কের পূর্ণতা দিতে হবে। পূর্ণতা দিয়ে দিই। যদি উত্তর দিল না, সহসা কেঁপে উঠল। সর্বাঙ্গ কাঁপছে কেমন অদ্ভুতভাবে। সে কম্পন অনুভব করল নিবিড়ে জড়িয়ে রাখা মেহেরাজও। নীরবতারে তাকে সম্মতি হিসেবেই ধরে নিয়ে কৌতূহল সরেই ফিচেল গলায় বলে উঠল, এইটুকুতে এমন করছিস কেন? কিছু করেছি আমি? পূর্ণতা প্রাপ্তি ঘটুক তবে। যদি ফের লজ্জায় লালাভ হল। অন্ধকারে সেই লজ্জারাঙা রং চোখে না পড়লেও মেহেরাজ তা উপলব্ধি করছে বেশ করে। উত্তরটুকু মুখে বলা না হলেও বেশ করে বুঝতে পারল উত্তরটা। মুহূর্তেই ঠোঁটের করে ফুটল বাঁকা হাসি। অন্ধকার ঘরে দুজন যুবক যুবতীর শ্বাস প্রশ্বাসের আওয়াজ দৃঢ় হলো ক্রমশ। সেই সাথে উষ্ণ শ্বাস ছড়িয়েও গেল একে অপরকে। বন্ধন গভীর হলো দুজনার স্পর্শ। নীরব স্তব্ধ আধারে ঘেরবদ্ধ ঘরে একে অপরের দেহ মন একত্রিত হয়ে জানান দিল এক সমুদ্র ভালোবাসা। সকাল সকালই মেহেরাজের ঘুম ভাঙল। পাশে থাকা ঘুমে আচ্ছন্ন মেয়েটার দিকে তাকিয়ে ঠোঁটে ফুটল হাসি রেখা। সতর্কভাবে ছোঁয়া ছেড়ে উঠে বসল সে। হেসে জামা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর গোসল সেরে এসে জ্যোতিকে একভাবে ঘুমিয়ে থাকতে দেখে বিছানায় এসে কোণায় বসল। ঝুঁকে গিয়ে ভেজা চুলগুলো জ্যোতির মুখের সাথে স্পর্শ করিয়ে ফিসফিসিয়ে বলল, আরো ঘুমাবি জ্যোতি? জ্যোতি প্রথম দফায় সায় দিল না। মেহেরাজ এবারে নিজের ঠোঁট জোড়ার উষ্ণ চুম্বন রাখল জ্যোতির কপালে। পরপরই জ্যোতি চোখ ছোট ছোট করে চাইল। কপাল কুঁচকে তাকালো মেহেরাজের দিকে। শরীরের ব্যথায় টনটন করছে। সদ্য ঘুম ছেড়ে উঠায় প্রথম দফায় কিছু বুঝে উঠতে না পারলেও পর মুহূর্তেই মেহেরাজের ঠোঁটের কোণে শুদ্ধ হাসি মুখে মনে করিয়ে দিল সমস্ত কিছু। সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে মরে যেতে মন চাইল তার। আর শুয়ে থাকতে পারল না। ব্যথাময় শরীর দিয়ে দ্রুত উঠে পড়ল। বিছানা ছেড়ে উঠে যেতেই মেহেরাজ গম্ভীর স্বরে শুধালো, গোসল সেরে আয়, আমি খাবার গরম করছি। কাল রাতে খাওয়া হয়নি তোর। যদি লজ্জায় মেহেরাজের সম্মুখীন হতে পারল না। অন্য পাশ ফিরে মাথা নাড়ল কেবল। মেহেরাজ আলতো হেসে বেরিয়ে গেল। মুহূর্তেই যদি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। গোসল সেরে এসে আয়নায় মুখ দেখতে গিয়ে চোখে পড়ল গলার কাছে দুটো লালচে ছোট দাগ। দাগগুলোর জন্য সম্পূর্ণ মেহেরাজ দায়ী তার স্মরণ হলো সঙ্গে সঙ্গে। মুহূর্তেই অস্বস্তিতে হাঁসফাঁস করল সে। ঠোঁটে ঠোঁট চেপে ক্ষীণ চাহনিতে তাকিয়ে থাকলো সে লালচে দাগের দিকে। ঠিক তখনই রুমে এলো মেহেরাজ। তার পাশে এসেই বলে বসলো, খাবার গরম করেছি, খিদে পেয়েছে, আয় খেয়ে নেই। যদি সরাসরি তাকালো না, শুধু মাথা নাড়িয়ে বোঝালো আসছে সে। মুহূর্তেই কোনো কিছু লুকানোর প্রবণতা দেখিয়ে দ্রুত গলায় ওটা জড়িয়ে নিল। অস্বস্তিতে উসখুস করলো কিছুক্ষণ। এমনভাবে ওড়না গলায় ঢেকে নিয়ে হাত দিয়ে চেপে রাখলো সেই স্পষ্টই বোঝা গেল সে কোনো কিছু আড়াল করছে। মেহেরাজ ভ্রু কুচকালো। কিছুক্ষণ তাকিয়ে বলল, এমন উসখুস করছিস কেন? অসুস্থ রোগীদের মতো। পর মুহূর্তেই কি যেন ভেবে গলার স্বর নরম হলো। কাল রাতের মুহূর্ত মনে করতেই শীতল স্বরে বলল, অসুস্থ ফিল করছিস? খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবি। আমি আমি প্লেটে খাবার বেড়ে নিচ্ছি, খেয়ে ঘুম দিবি। তাড়াতাড়ি আয়। তেমন নয়, শরীরে হালকা ব্যথা, আর কিছুই নয়। মেহেরাজ ভ্রুজোড়া কুচকে নিল। জ্যোতি আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে রুম ছেড়ে গিয়ে খাবার বাড়তে লাগলো প্লেটে। মেহেরাজ সেই সব শুধু চেয়ে থেকে খেয়াল করলো সূক্ষ্ম চাহনিতে। জ্যোতি চেয়ে একবারও তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না, সেটাও খেয়াল করলো ভীষণ করে। খেয়াল করলো প্লেটে খাবার রাখার সময় অল্প করে ওড়না সরে যাওয়ায় গলার লালচে দাগ। এতক্ষণে বুঝে উঠল যদি কি লুকাতে চেয়েছিল। ঠোঁট বাগিয়ে হেসে উঠে বলল, গলার দাগটার জন্য আমিই দায়ী। দাগটা আমার থেকে লুকানোর মতো কিছু দেখছি না কিন্তু। যদি এইবারে চোখ তুলে চাইল। মুহূর্তেই হাত দিয়ে গলার ওড়নাটা চেপে ধরল। দেখেই নিল অবশেষে। মুহূর্তেই গাল রক্তিম হয়ে উঠল লজ্জারাঙা রঙে। অস্বস্তিতে হাতের তালু ঘষে নজর সরালো আবারও। মেহেরাজ পুনরায় হাসল। রুম থেকে মোবাইলের রিংটনের আওয়াজটা শুনতে পেয়ে উল্টো ঘুরল। যেতে যেতে শুধালো, এভাবে লজ্জা পেলে লাল রাঙা টমেটো হয়ে থাক
এভাবে লজ্জা পেয়ে লাল রাঙা টমেটো হয়ে থাকতে হবে না। খেয়ে নে জলদি, আমি একটু পর আসছি। জ্যোতি মাথা নাড়ল। এই মুহূর্তে মেহেরাজ না গেলে বোধ হয় আরো লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো তাকে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেহেরাজ রুমে এসে কল তুলল। মেহুর কল। মোবাইলটা কানের কাছে নিতেই মেহু শুধালো, ভাইয়া, আমি আজই ফিরে আসছি আর আজই বিয়ে করব। তুমি ছেলে পক্ষকে বলো বিয়ে হলে আজই হবে, নয়তো হবে না বিয়ে। আমি তোকে জোর করিনি মেহু, তোর বিয়ে নিয়ে এতটা তাড়াহুড়ো আমি কখনোই চাইনি। আগে ছেলেটার সাথে পরিচিত হবি, চিনবি, জানবি, তারপর বিয়ে হবে। না, আমি এক্ষুনি বিয়েটা করতে চাইছি। তুমি কি বলবে তাদের? এটা কি পাগলামো মেহু? ছেলেটার সাথে পরিচিত হওয়ার প্রয়োজন নেই তোর? না, নেই। তুমি নিশ্চয়ই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না, তাই না? তুই কি রাগ করে আছিস মেহু? যদি তুই না চাস আমি এক পাও বাড়াবো না। এই মুহূর্তে কল করে না করে দিব। না ভাইয়া, আমি সত্যি বিয়েটা করতে চাইছি। আজই সকালের বাসে উঠেছি, সন্ধ্যার আগে পৌঁছে যাব। রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, তারপর চেনা জানা আনুষ্ঠানিক বিয়ে সবটা হবে। এমন সিদ্ধান্ত কেন? আমি চাইছি না এমন কারোর প্রতি অনুভূতি জন্মাক যার সাথে আমার বিয়ে হবে না। তাই বিয়ে করে তারপরই তার প্রতি আমার অনুভূতি সৃষ্টি হোক, এমনটা চাইছি। এটা পাগলামো। বড়দের কাউকেই জানাইনি। চাচা চাচিদের পছন্দ হবে কিনা সেই বিষয়েও তো ভেবে দেখতে হবে। আমার কাছে সবার আগে তুমি ভাইয়া, চাচা চাচিদের থেকেও তুমি, কিন্তু আমার বেশি ভালো চাইবে। কিন্তু এটা তো ঝোঁকের বসে কাজ হয়ে যাচ্ছে মেহু। অত কিছু জানি না, আমি আজই বিয়েটা করতে চাইছি, নয়তো বিয়ে করব না। বলা যায় এটা সে ছেলের পরীক্ষাও। ছেলে যদি আমায় ভালোবাসে তাহলে নিশ্চয়ই সেই মুহূর্তেই বিয়ে করতে রাজি হবে, তাই না? মেহেরাজ ঠোঁট গোল করে শ্বাস ফেলল। আরো কিছুক্ষণ বোঝালো মেহুকে। মেহু বুঝল না। অবুঝ বাচ্চার ন্যায় জেদ ধরে বসে আছে বিয়েটা সে করবেই করবে, তাও আজ। আজ মানে আজই। সন্ধ্যায় মেহু বাসায় ফিরল। অবশেষে তার জেদের কাছে হার মেনে রাজি হতে হলো সবাইকে। রাজি হতে হলো ছেলেপক্ষকে। লাল টকটকে শাড়িতে সাজানো হলো মেহুকে। খোপাতে বেলি ফুলের মালা সহ, হাতে চুড়ি, কানে দোল সহ সুন্দর করেই সাজালো জ্যোতি। একবার মৃদুস্বরে বলে বসলো মেহুকে, ব্যথার জন্য উসখুস করছি না, কিছু নয়, আসুন খাবার বেড়ে দিচ্ছি। এভাবে বিয়ে করাটা কি উচিত মেহু আপু? তুমি তো একজনকে বাসতে না? তুমি অস্বীকার করলেও আমি তা জানি মেহু আপু। মেহু তাচ্ছিল্য নিয়ে হাসলো। জ্যোতিকে শুরু থেকে সবটা খুলে পড়ল। টলমলে চোখে ঠোঁট কামড়ে বসে থাকলো কেউ। শেষ মুহূর্তে বলল, ভাইয়া যেহেতু বলেছে ছেলেটা আমায় ভালোবাসে, ভালো রাখবে, তার মানে ছেলেটা সত্যি আমায় ভালোবাসে। আর জীবনসঙ্গী তাকেই করা উচিত যে আমাদের ভালোবাসে, যে আমাদের ভালো চাই। আমি চাই তুমি সুখী হও, খুব খুব সুখী হও মেহু আপু। মেহু হাসলো। চুপচাপ বসে আয়নায় দেখতে লাগলো নিজেকে। এই সাজটা তো সাইদের জন্যও হতে পারতো না? খুব বেশি কি ক্ষতি হতো সাইদের সাথে বিয়েটা হলে? মস্তিষ্ক তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ, ক্ষতি হতো, খুব ক্ষতি হতো। কিছুক্ষণ পরেই জ্যোতি এসে নিয়ে গেল মেহুকে। বসার ঘরে বসে থাকা ছেলেপক্ষের 5 জন ব্যক্তি মেহুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মেহু অবশ্য তা খেয়াল করলো না। টলমলে চোখে নিচের দিকে তাকিয়ে থাকলো সে। জ্যোতি আলতো পায়ে গিয়ে মেহুকে সোফায় বসালো। সম্মুখে বৃদ্ধ মতো কাজই শুরু করলেন নিজের কাজ। মেহু কোনো দিকে না তাকিয়ে মাথা নত করে বসে রইল পুরোটা মুহূর্তে। কান সজাগ হলো শুধু কাজীর কণ্ঠে আবিদ হাসান মেঘ নামটা শুনে। চোখজোড়া মুহূর্তে বিষয় বড় বড় হয়ে গেল। তার মানে মেঘই সেই ব্যক্তি, মেঘই সেই ছেলে। মেঘ বিশ্বাস করে উঠতে পারল না মেহু। আড়ষ্ট স্বরে 3 বার কবুল বলেই চুপ থাকলো সে। কিছুক্ষণ পরেই বিয়ে সম্পন্ন হলো। মেহুকে আবারও নিয়ে যাওয়া হলো নিজের ঘরে। তখনই ছোট্ট বাচ্চা ছেলেটা মেহুর সামনে এলো। ঠোঁট উল্টে বলল, তুমি তবে মেঘের বউ? তোমরা তো ঠকালে আমায়। তোমার বাপ যে বলল সে বিয়ে করে নিয়েছে, অথচ আজ আমায় বিয়ে করে বসলো। বাচ্চা ছেলেটা উত্তর দিল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। তারপর দৌড়ে চলে গেল ফের।
মিহু ছোট্ট শ্বাস ফেলল কেবল। জানালার ধারে দাঁড়িয়ে রইল উদাস চাহনিতে ঘন্টার পর ঘন্টা। এখন রাত হলো বেশ। সন্ধ্যার দিকে হসপিটালের সব কাজ ফেলে এসে বিয়েটা করতে হলো মেয়েকে। পরিবারে বাবা মা ভাই ভাবিকে বিষয়টা বুঝিয়ে অতি কষ্টে রাজি করাতে হয়েছিল তাকে। তারপর রাজি করিয়ে পরিবার সমেত মেহুদের বাসায় উপস্থিত হয়ে ঘরোয়াভাবে বিয়েটা সেরে নিল। অবশেষে বিয়েটা হয়ে গেলে ভাবতেই ঠোঁটে হাসি ফুটল। যেভাবেই হোক আজ থেকে মেহু নামক মেয়েটা যে কেবলই তার সে বিষয়ে সন্দেহ নেই ভেবেই তৃপ্তির নিঃশ্বাস ফেলল। জানালাটা মেলতেই চোখ পড়ল ওপাশের জানালায় থাকা মেহুর মুখ। মেঘ হাসল, বলল, এত রাত ঘুমাওনি? মেহু তাকালো। এতক্ষণকার উদাস চাহনি বদলে গেল। চকচকে চাহনিটা তাকিয়ে শুধালো, আপনি আমায় মিথ্যা বলেছেন কেন? এটা আপনি জানলে আমি কখনোই বিয়ে করতাম না। কাকে বিয়ে করতে? যাকেই হোক, আপনাকে নয়। কাকে? আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না, নেচে নেচে বিয়ে করতে চলে এলেন কেন? যদি বলি সবটুকুই জানি। কিচ্ছু জানেন না। আমি আপনাকে ঠকিয়েছি। আমি অন্য কাউকে ভালোবাসি মেঘ। সমস্যা নেই, প্রথম ভালোবাসা না হলেও আমি তোমার শেষ ভালোবাসা অবশ্যই হব মিহু। ভালোবাসা দিয়ে ঠিক সব ভালোবাসা আদায় করে নিব একদিন। ওই যে বললে না, ভালোবাসার দ্বারা সব সম্ভব, একদিন ঠিকই জায়গা হয়ে যাবে তোমার মনে। মেহু অবাক হলো, তাকিয়ে থাকলো কেবল ছেলেটার দিকে। এতটা আত্মবিশ্বাস, এতটা দৃঢ়তা, সত্যি জায়গা করে নিতে পারবে? সত্যি সবটুকু ভালোবাসা আদায় করে নিতে পারবে? এতটাই সহজ? মেহরাজ অনেকটা রাত পর্যন্ত বেলকুনিতেই কাটালো। বাবা মাকে হারানোর পর থেকে মেহুকে নিজের হাতে মানুষ করেছে সে। সব সময়ের মতো আগলে রেখেছিল প্রিয় বোনটাকে। এভাবে হুট করেই মনের বিয়ে নিয়ে এগোতে চায়নি সে। তবুও হুট করেই সম্পন্ন করতে হলো বিয়েটা। সেই ছোট্ট মেহু আজ কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ। মেহরাজ লম্বা শ্বাস টানল। পাশাপাশি বাসা হওয়ায় মেহুকে সবসময় দেখতে পাবে বলে মনে মনে স্বস্তিই মিলল। অবশেষে বেলকুনি ছেড়ে রুমে পা ফেলতেই চোখ পড়ল রুমের মৃদু আলোতে ঘুমন্ত জ্যোতিকে। কি নিষ্পাপ চাহনি! অগোছালো চুল আলগোছে হয়ে পড়ে আছে চোখে মুখে। মেহেরাজ আলতো হেসে এগিয়ে গেল। বিছানার কোণে বসেই হাত ছোঁয়ালো জ্যোতির গালে। পর মুহূর্তেই ঝুঁকে গিয়ে উষ্ণ চুম্বন রাখলো দাঁত গালে। গত রাতের স্মৃতিচরণ করেই মেহেরাজের আলতো হাসিটা ঝরা হলো। ঠোঁট বাঁকিয়ে বিছানায় জ্যোতির দিকে ফিরে শুয়ে পড়ল। পুরুষালী হাত দিয়ে জড়িয়ে নিল সম্মুখে থাকা ঘুমন্ত রমণীকে। গুজিয়ে দিল মধ্যকার দূরত্ব। আলতোভাবেই পুরো ঠোঁট জোড়া ছোঁয়ালো জ্যোতির কপালে। ঠোঁট বাঁকিয়ে ফিসফিসিয়ে পড়ল, সারাদিন লজ্জারাঙায় লালাভ হয়ে মুখোমুখি হোসনি তুই, আর এখন কিন্তু দিব্যি মুখোমুখি হয়ে ঘুমিয়ে আছিস জ্যোতি। এখন লজ্জা হচ্ছে না? ঘুমন্ত জ্যোতি বোধ হয় টের পেল এবারে। শুনলেও বোধ হয় পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে বলা কথাগুলো, তবুও বুঝতে দিল না। অল্প নড়চড় করলেও চোখ মেলে চাইল না একবারও। চোখ মেলে চাইলেই বোধ হয় সম্মুখ পুরুষের নেশাময় দৃষ্টি তাকে জব্দ করত। নুইয়ে পড়ত সে মোহনীয় নজরের এক মুহূর্তে, জড়িয়ে পড়ত ভিন্ন আবেশে। তার থেকে চোখ বুজে ঘুমিয়ে থাকার ভান করা ভালো নয়। মেহুর ঘুম ভাঙল মোবাইলের রিংটনের আওয়াজ পেয়ে। সাইদের কল। মেহুর নিঃশ্বাস আটকে আসলো। মনে পড়ল সেদিনকার মেয়েটার সমস্ত কথা। সেই সাথে মনে পড়ল গতকালের সকল কথা, সকল ঘটনা। এখন থেকে সে অন্যের স্ত্রী, এখন থেকে সে বিবাহিত। সাইদ এখন কেবলই অতীত, শুধু এবং শুধুই অতীত। মেহু কল তুলল না। স্বার্থপরের মতো মোবাইলটা একপাশে ঠেলে রেখে উঠে বসল। পা বাড়িয়ে জানালা মেলেই অপর পাশের জানালায় এক নজর তাকালো। মুহূর্তেই চোখ পড়ল ছোট বাচ্চাটাকে। আলতো হেসে বলল, গুড মর্নিং সানশাইন, ভালো আছো? বাচ্চাটা ড্যাপ ড্যাপ করে চাইলেও ঠিক, তবে উত্তর দিল না। মেহু আবারও শুধালো, কথা বলবে না আমার সাথে? আম্মু বলে অপরিচিতদের সাথে বেশি কথা না বলতে। আমি অপরিচিত? এক মিনিট, তোমার আম্মুটাকে? এবার পেছন থেকে মেঘ এগিয়ে আসলো। ভ্রু বাঁকিয়ে শুধালো, ওর আব্বুকে নিয়ে তোমার একটু বেশি আগ্রহ মিহু, কেন বলো তো? কি আশ্চর্য!
জানতে চাইবো না? যাকে বিয়ে করলাম সে যদি আগে আরও 10-5টা বিয়ে করে বসে থাকে, তাহলে আমি এই 10-5টা বিষয়টা সহ্য করতে পারিনি বলেই আপনাকে বিয়ে করেছি। এখন আপনিও যদি আরও 10-5 জনের সাথে জড়িত থাকেন, তাহলে দ্বিতীয়বার পা বাড়াবো না। মেঘ বাঁকা হাসল। সানশাইন ততক্ষণে দৌড়ে রুমের ছেড়ে চলে গিয়েছে। মেঘ এক নজরে পিছু ফিরে সানশাইনের যাওয়ার দিকে তাকিয়ে আবার মেহুর দিকে ফিরল, বলল, পা বানাতে চাইছো তার মানে? না। চাইলেও সমস্যা নেই, বাড়াতে পারো নিশ্চিত মনে। সানশাইন হলো ভাইয়ার ছেলে। ভাইয়া ভাবিকে দেখো, আশা করি বিয়ের দিন তাই সানশাইনের আমাকে নিয়ে আতঙ্কে থাকবে না। আর শোনো, আমার জীবনে প্রথম নারীটিও তুমি, শেষ নারীটিও তুমি। এর মাঝে অন্য কোনো নারী আসবে না। শুনুন ডাক্তার সাহেব, পৃথিবীতে সব কিছু বদলায়, সব কিছুই। একটা কথাও বদলে যেতে 2 সেকেন্ড সময় নেবে না। এতটা দৃঢ়ভাবে বলবেন না, পরে যদি বদলে যায় কথাটা। বদলাবে না, আমার নিজের প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না। তবে আমি মনে প্রাণে চাইছি আপনার সাথে নিজেকে জড়িয়ে ফেলতে। আচ্ছা মেঘ, কতটা ভালোবেসেও ব্যর্থ হলে, কতটা যন্ত্রণায় ছটফট করলে মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে ভয় পায়, কতটা আগ। জানো মিহু, একটা কথা আছে, এই পৃথিবীতে আমরা কাউকে যতটা কষ্ট দেই, ততটা কষ্ট আবার ঘুরে ফিরে আমরাই পাই। আমি জ্বলেছিলাম তোমার দহনে, তুমি জ্বলেছিলে অন্য কারো দহনে। আবার তোমাকে যে জ্বলিয়েছে সে জ্বলবে, কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর হলেও জ্বলবে। এটাই বাস্তবতা। কিছুটা থেমে আবার বলল, জানো মিহু, 4 বছর আগে চোখের সামনে তোমার কপালে কাউকে চুমন আঁকতে দেখেছিলাম। লোকটা সাইদ নামক ব্যক্তিটাই, যাকে তুমি ভালোবাসতে। ও কি অসহনীয় যন্ত্রণায় আমি পুড়েছিলাম সেই ক্ষণে। এই সত্যটা জানার পর যেন বুকের ভেতর উত্তপ্ত আগুনে ছারখার করেছিল সবকিছু। আমি মুখ ফিরে সরে আসলাম। যেভাবেই হোক না কেন নিজেকে গুছিয়ে নিলাম। তবুও দিনের পর দিন, মাসের পর মাস আমি জ্বলেছি, শুধু জ্বলেছি। আবিদ আবারও বলল, আমি জানি এখনো তুমি তাকে ভালোবাসো, হয়তো অনেকটাই বেশি ভালোবাসো, তাই না? তবে আমার দৃঢ় বিশ্বাস যে অনেকটা ভালোবাসো একদিন ফিকে হয়ে যাবে, আর আমার প্রতি তোমার ভালোবাসাটা সেদিন গাঢ় হয়ে যাবে। ওই যে নারী ভালোবাসায় আটকায়, আমি তোমার ভালোবাসাতেই আটকাবো মিহু। এত বেশি বেশি আমার ভালোবাসা উপলব্ধি করবে যে একদিন তুমি আমায় ভালোবাসবেই, বাঁচতেই হবে। মিহু কিছু বলল না, শুধু নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে রইল মেঘের দিকে। আসলেই ভালোবাসতে পারবে সে? সেও তো চায় সবটা ভুলতে। সেও চায় নতুন করে জড়াতে কারোর সাথে। সেও চায় সাইদকে শুধু এবং শুধুই অতিথি হিসেবে মেনে নিতে। সাইদ মেহুর বিয়ের বিষয়টা জানতে পারে সকালে মেহেরাজের থেকে। তখন থেকেই এক নাগাড়ে কল দিয়েছে মেহুকে। মেয়েটা কল তোলেনি। অবশেষে মেসেজ করে জানিয়েছে অন্তত একবার হলেও দেখা করো, শেষবারের মতো হলেও একবার সম্মুখীন হোক তার। মেহু রাজি হলো। রেস্টুরেন্টের চেয়ার টেনে বসতেই চোখ পড়ল এক অগোছালো সাইদকে। চুল উস্কো খুস্কো অগোছালো, চোখ মুখ কেবল অদ্ভুত ভাব স্পষ্ট। পরনে একটা টি শার্ট আর ট্রাউজার, যা সাধারণত বাসায় তার পরনে থাকে। মেহু অনেকক্ষণ যাবৎ পরখ করলো সামনে বসে থাকা সাইদকে। রক্তরাঙা চোখ আর শক্ত চোয়ালে একইভাবে ফ্লোরের দিকে তাকিয়ে আছে ছেলেটা। অবশেষে চোখ তুলে চাইল মেহুর দিকে, বলল, খুব বেশি অযোগ্য ছিলাম আমি মিহু। এমনটা কেন করলে? তুমি জানতে না আমি তোমায় ভালোবাসতাম? কি হলো, জানতে না তুমি? মেহু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো, মৃদুস্বরে বলল, এটা কেমন ভালোবাসা যে ভালোবাসে অন্য নারীর দিকে ঝুঁকতে হয়? এটা কখনো ভালোবাসা হতে পারে না। সাইদ হাসল, ব্যর্থ হাসি। মৃদু আওয়াজে বলে উঠল, সেদিন যে মেয়েটাকে দেখেছিলে সে আমার ভার্সিটি থাকাকালের ফ্রেন্ড। ওর সাথে মাস 3 পরিচয় ছিল। তারপরেই ও ফ্যামিলি সহ অন্য দেশে শিফট করে। তবে এটা ঠিক যে
আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক হয়েছিল ওর। একবার দেশের বাইরে ট্যুরে গিয়েই মাথায় ভূত চেপে গেলো। দেখা হলো ওর সাথে। মেয়েটা কেমন জানি, নিজ থেকেই প্রস্তাব রাখলো ফিজিক্যাল রিলেশনের। আমি প্রথমবারে এমন প্রস্তাবে না করলেও পরের বার আমি মজা লুফে নিতে রাজি হয়ে গেলাম এক প্রকার। ওই যে প্লে বয় ছিলাম, সেই সম্বন্ধের জেরেই বোধ হয় বিষয়টা ঘটে গিয়েছিল তখন। তারপর ওর সাথে আমার আর যোগাযোগ ছিল না। কিছুদিন আগেই বিজনেসের একটা মিটিংয়ে দেশের বাইরে যেতে হলো। তারপর তার সাথে আমার আবার দেখা। এবার আমি তার সাথে সহজভাবেই বন্ধুর ন্যায় কথা বললাম, গল্প করলাম, কিন্তু ভাবিনি সে উন্মাদের ন্যায় আচরণ করবে। ইভেন এখনো পিছু পিছু ঘুরে জ্বালাচ্ছে। এতে কি আমার দোষ আছে মিহু? ওর সাথে যা করছি সবটা অনেক আগের ঘটনা, অনেক অনেক আগের। তোমায় ভালোবাসার পর আমি আর কারো দিকে টান উপলব্ধি করিনি মিহু, না শরীরের দিকে দিয়ে আর তো মনের দিক দিয়ে। সাইদ থামল, একবার মেহুর দিকে তাকিয়ে আবারও ভরাট গলায় বলে উঠল, তোমায় ভালোবাসি এটা উপলব্ধি করার পর তো আর ঝুঁকিনি কারো দিকে মিহু, কারো দিকে ঝুঁকিনি। 4 বছর আগে একটা মেয়ের কিস করছিলাম, আর সে দৃশ্য তুমি এড়িয়ে চলতে শুরু করলে আমায়। আমি জানতাম তুমি আমার প্রতি দুর্বল, আমার প্রতি তোমার প্রচণ্ড দুর্বলতা আছে। তবুও তুমি আমার কাছে আমার বন্ধুর বোন হিসেবেই ছিলে মিহু। এর আগে মুখে মজা করলেও কখনো অন্য নজরে তাকাইছিলাম তোমার দিকে, তাকাইনি। কিন্তু সেদিন মেয়েটাকে কিস করার পর যখন বুঝলাম তুমি দেখে নিয়েছিলে, তোমার মুখের অসহায়ত্ব যখন দেখেছিলাম, হুট করেই অপরাধবোধ জাগলো। অনুভব করলাম তোমার অসহায়ত্ব। চোখের পানি আমার দুর্বলতার একাংশ। তবে হ্যাঁ, তখনও বুঝে উঠিনি আমি তোমায় ভালোবাসি। বুঝলাম তখন, যখন তুমি ক্রমশ এড়িয়ে চলতে শুরু করলে, ক্রমশ বুঝিয়ে দিতে লাগলে তুমি আমার থেকে সরে যাচ্ছ, অনেকটুকু দূরে সরে যাচ্ছ। তার মাসখানেক পরেই তোমার টলমল চোখের জলের সম্মুখীন হলাম আবারও। সেদিন কেন জানি সে কষ্ট আগলে নিয়ে মুছে নিতে মন চাইল। তাই তো তোমার কপালে ঠোঁট ছোঁয়ালাম, আর তুমি ভাবলে আমি সুযোগ নিলাম। অথচ তুমি জানলে না তোমার অশ্রু আমায় কতটা যন্ত্রণা দেয়। আর সে কারণেই তোমার অশ্রুসিক্ত নয়নে আমি দ্বিতীয়বার তাকিয়ে দেখতাম না, বরাবরই এড়িয়ে চলার চেষ্টা করছি তোমার কান্নামাখা মুখকে। মেহুর চোখ টলমল করলো। আসলে কি এই লোকটাকে আপন না করে সে ভুল করে ফেলেছে? মুহূর্তেই মস্তিষ্ক জানালো সে বিবাহিত, সে এখন অন্য কারণ। সাইদের দিকে ঝুঁকলে এখন ওই লোকটার প্রতি অন্যায় হবে। লম্বা শ্বাস ফেললো মেহু। সাইদ আবারও ব্যথাময় স্বরে শুধালো, মেহু, আমার খুব কষ্ট হচ্ছে মেহু। একবার বলো না সবটাই মিথ্যে, একবার বলো প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে অন্য কারোর সাথে মেনে নিতে। মেহু উঠে দাঁড়ালো এবারে। এর চেয়ে বেশিক্ষণ থাকলে হয়তো সে আর স্থির থাকতে পারবে না, সত্যিই পারবে না। শক্ত গলায় শুধালো, এসব সত্যি। আপনি ফিরে যান সাইদ ভাইয়া। আমি আর কিছুই শুনতে চাই না। কতটুকু বলেই পা বাড়ালো মেহু। সাইদ তাকিয়ে থাকলো কেবল সেদিক পানে। বুকের ভিতরে বিষাক্ত দহনে জ্বলছে সমস্ত কিছু। অস্ফুট স্বরে বলল, আমার হৃদয়ে তোমার নামে এক মুঠো প্রণয় ছিল মিহু। আফসোস আমি সেই প্রণয়ে তোমায় জড়িয়ে নিতে পারলাম না। জীবনে অসংখ্য নারীর সন্নিকটে থাকলেও প্রথম প্রণয়টা তুমি মেহু। আমি সেই প্রণয়ে আর কাউকে জড়াবো না, কাউকে না। তুমি আমার না হয়েও আমারই হবে, আমার শেষ নিঃশ্বাস অবধি থাকবে আমার কল্পনায়। সপ্তাহখানেক পরই মেহু আর মেঘের বিয়ের অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবেই করা হলো। সেই সঙ্গে বড়দের নির্দেশ অনুযায়ী মেহেরাজ আর জ্যোতির বিয়েটাও আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন হলো। মেহেরাজদের গ্রামের বাড়িতেই সব করা হলো। জ্যোতি আনমনে ভাবলো দাদির কথা, ছোট্ট মিথির কথা, ভাবলো মিনারের কথাও। সেই চিঠিটার পর থেকে মিনারের সাথে খুব কমই যোগাযোগ হয়েছে। শুনেছি ঢাকায় কোথাও চাকরি করে এখন সে। আচ্ছা, সে মানুষটা এখন কেমন আছে? পর মুহূর্তেই ভাবলো দাদির কথা।
এই দিনটাতে নিশ্চয়ই তার দাদি খুব খুশি হতো। নিশ্চয়ই নিজের প্রিয় নাতনির সুখে ভীষণ সুখী হতো সে। ভাবতেই চোখ জোড়া টলমল করল। সেই টলমলে দৃষ্টিতেই ফুলে ফুলে সজ্জিত ঘরে ফুলের সুবাসে হঠাৎই দেখা মিলল পুরুষালী মুখময় মেহেরাজের উপস্থিতি। মুহূর্তেই বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি হলো। সপ্তাহখানেক আগের সেই রাত, সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোর কথা আবারও স্মরণে এলো। মুহূর্তেই অস্বস্তিতে নড়ে চড়ে বসলো সে। মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল। কাছাকাছি এসে ঝুঁকে গিয়ে বলল, এমন ছটফট করছিস কেন জ্যোতি? আচ্ছা, তুই কি মনে মনে বাসর টাসর নিয়ে ভেবে বসে আছিস জ্যোতি? ছি। যদি বোকার মতো চাইল। স্বাভাবিকভাবে ফুলসজ্জার রাতে ফুলে ফুলে সজ্জিত এমন একটা ঘরে থাকলে যা ভাবার তাই ভেবেছে সে। ছি, এর কি আছে? মেহেরাজ আরেকটু ঝুঁকে ফিসফিসিয়ে শুধালো, তুই যা ভাবছিস তা যদি আবারও সেদিনের মতো সত্যি হয়ে যায়, আমার কিন্তু দোষ নেই জ্যোতি। যদির নিঃশ্বাস এবারে ঘন হলো। আর একবারও তাকালো না সে মেহেরাজের দিকে। লোক সম্মুখে ভদ্র গম্ভীর মেহেরাজের সুযোগ ফেলে সে অভদ্র হয়ে যায় তা তার জানা হয়ে গেছে। তাই চুপ থাকলো। অন্যদিকে ফিরে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা চালালো। মেহেরাজ এবারে নেশাময় কণ্ঠে শুধালো, আম সরি জ্যোতি, তোর ভাবনাটাই দ্বিতীয়বার সত্যি হতে যাচ্ছে আজ রাতে। মুহূর্তেই যদি চোখ বুঝল। কম্পমান মিহি ঠোঁট জোড়া তৎক্ষণাৎ পুরুষালী ঠোঁট জোড়ায় দখলে। জ্যোতির হৃদস্পন্দন ক্রমশ দ্রুত হলে আঁকড়ে ধরল মেহেরাজের ঘন চুল। মেহুর চেহারা মলিন। সে জানে অন্য সব বর বউয়ের মতো তাদের বিয়ের রাতটা স্বাভাবিক হবে না। তবুও মনে মনে কোথাও অপরাধ বোধ হচ্ছে। সে কি মেঘকে আসলেই ঠকাচ্ছে? আসলেই মেঘকে তার অধিকার থেকে বঞ্চিত করছে? সে তো মনে প্রাণে চায় মেঘকে ভালোবাসতে, হৃদয়ের সমস্ত অনুভূতি কেবলই মেঘের নামে করে দিতে। তবুও কেন পারছে না? ভাবতেই লম্বা শ্বাস ফেলল। মেঘ কাছে এসে বসল। মেহুর এক হাত নিজের হাতে নিয়ে শুধালো, মন খারাপ? উত্তর আসলো না। মেঘ কিছুটা থেমে মেহুকে নিজের মুখোমুখি করলো। মেহুর কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আমার প্রতি তোমার ভালোবাসা না জন্মানো অবধি তোমার কাছে ভালোবাসার আবদার রাখবো না মিহু। তোমায় স্ত্রীর ন্যায্য গভীরভাবে শোভো না। যেদিন তুমি ভালোবাসবে সেদিন তোমায় পরিপূর্ণভাবে স্ত্রী হয়ে কাছে টানবো। ভয় নেই, আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারো। আমি আপনাকে বিশ্বাস করি মেঘ, ভয় পাচ্ছি না। বিশ্বাস ভালোবাসার গভীরতম ধাপ। যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা অবশ্যই জন্মাবে মিহু। তাই যেন হয়। এর মাঝে কেটে গেল প্রায় 18টা মাস। এতগুলো দিনেই মেহু বারংবার মুগ্ধ হয়েছে মেঘের ভালোবাসায়। খুব করে এই মানুষটার মায়ায় পড়েছে। নানি সত্যি ভালোবাসায় আটকায়, প্রিয় পুরুষের যত্নে আটকায়, আগলে রাখতেই আটকায়, অনুভূতিতে আটকায়। আজকাল সাইদের প্রতি অনুভূতিটা যতটা ফিকে হয়ে এসেছে, মেঘের প্রতি অনুভূতিটা ততটাই দৃঢ় হয়ে এসেছে, গভীর হয়েছে। সাইজ আজ সত্যি অতীত। হয়তো মাঝে মাঝে এক আধটা দীর্ঘশ্বাসে মনে পড়ে সেই অতীতকে, এর থেকে বেশি না। মেহু মলিন হাসল। মেঘ যখন ফিরল তখন রাত 12টা। ক্লান্ত শরীরে বাসায় এসে রুমে প্রবেশ করতেই সর্বপ্রথম চোখ পড়ল মেহুকে। লাল টকটকে শাড়ি, সাথে মোহনীয় সাজ। মেঘ আর চোখে কয়েকবার তাকিয়ে শুধালো, হঠাৎ এই সাজ? বরের জন্য বইয়ের সাজ নিষেধ নাকি? একটা গোপন কথা শুনবেন। সাজটা আসলে আমার নয়, আপনার স্ত্রী মেহুর। শুধু এবং শুধুই আপনার স্ত্রী। স্ত্রী রূপে কাছে টেনে নিবেন। কিসব বলছে মিহু? যেটা বুঝেছেন সেটাই বলছি। বয়স তো কম নয় আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক আমি বুঝি মিস্টার মেঘ, তাই জেনে শুনেই বলছি সমস্তটা। জ্যোতি বয়সে আমার চেয়ে ছোট হয়েও এক মেয়ের মা হয়ে যাচ্ছে। আমি মা হব না? মেঘ চোখ বড় বড় করলো। জ্যোতি 7 মাসে প্রেগনেন্ট? আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী আগত সন্তানটি একজন মেয়ে। কিন্তু এই নিয়ে মেহু এভাবে ফট করে একটা কথা বলে বসবে ভাবেনি সে। দেহের পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই তার বিস্ময়ের মাত্রা তো দ্বিগুণ হয়ে এবার মেহু জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে বলে উঠল, ভালোবাসি আপনাকে মেঘ, অনেকটুকু।
আমার তবে অবশেষে একটু মুঠো প্রাণয় প্রাপ্তি হলো। আমি আমার জায়গাটা তবে করে নিতে পেরেছি মিহু। পারতে তো হতোই। এত ভালোবাসার বিনিময়ে আমি কি এতটুকু ভালোবাসা দিতাম না? মেঘ কিছুই বলল না, শুধু নিঃশব্দে হাসলো। মেহু আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার পুরোপুরি স্ত্রীর রূপে ধরা দিলাম। আমায় পুরোপুরি স্ত্রীর রূপে কাছে টানবেন না মেঘ? মেঘ হাসলো ঠোঁট বাঁকিয়ে, ঝুঁকে গিয়ে প্রিয়তমা নারীর কপালে চুম্বন রেখে পরপর নরম ঠোঁট জোড়া আঁকড়ে নিল নিজের ঠোঁট জোড়া দিয়ে। পর মুহূর্তে কোলে তুলে নিয়ে ফিসফিসিয়ে বলল, উহ, স্ত্রী রূপে কাছে টানতে গিয়ে অসহ্য হয়ে গেলে দোষ দেবে না মিহু। উত্তরে মেঘ কিছুই বলল না। হাত জোড়া দিয়ে মেঘকে আঁকড়ে রাখলো ঠিক আগের মতোই। মেঘ আরো গম্ভীরভাবে জড়িয়ে নিল মেহুকে। কিছুক্ষণ জড়িয়ে রেখে উষ্ণ চুম্বনে উষ্ণ স্পর্শে উন্মোদনায় মত্ত করল তারই প্রিয়তমাকে। যদি 7 মাসের ভরা পেট নিয়ে বেলকুনিতে দাঁড়ালো। অন্ধকার আকাশে জলময় চাঁদটার দিকে তাকিয়ে ঠোঁট ফুটে উঠল হাসি। বাইরের মৃদু শীতল হাওয়াটা ভালোই বোধ হলো তার কাছে। এর মাঝেই নিঃশব্দে বেলকুনিতে উপস্থিত হলো মেহেরাজ। পেছন থেকে জ্যোতিকে জড়িয়ে নিয়ে হাত রাখলো জ্যোতির পেটে, ঘাড়ের কাছে চুমু দিয়ে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে একা আমায় রেখে এখানে এসে সময় কাটানোর মানে কি? জ্যোতি কিছু বলল না উত্তরে। মেহেরাজ ফের বলল, তুই এখানে থাকলে থাকতেই পারিস আমার থেকে দূরে দূরে, কিন্তু আমার প্রিন্সেস কেন থাকবে আমার থেকে দূরে? ঘুম হচ্ছে না, আপনি ঘুমিয়েছিলেন তাই ডাকিনি আর। তো লাভটা কি হলো? তুই আসা মাত্রই তো ঘুম ভেঙে গেল। কি সব জাদু জাদু করে রেখেছি আমার উপর বলতো? আমি? মেহেরাজ সতর্ক করলো, হুঁশিয়ারি দিয়ে বলে উঠল, হুস, ও নড়াচড়া করছে আমার আম্মুটা। জ্যোতি চুপ হয়ে গেল। যখনই মেহেরাজ থাকাকালীন বাচ্চাটা এভাবে নড়াচড়া করে তখনই মেহেরাজ এভাবে অনুভব করে। এটা নতুন নয়। কিছুক্ষণ পর বাচ্চার নড়াচড়া আবার থেমে গেল। জ্যোতি হাসলো, বলল, জানেন, আমি চাই না ও আমার কিংবা আপনার মতো গম্ভীর হোক। আমি চাই ও মিথির মতো চঞ্চল হোক। মিথি যখন ছোটবেলায় হঠাৎই অসুস্থ হয়ে গেল, চলে গেল আমায় ছেড়ে, আমার সেই মুহূর্তটা মনে পড়লে আজও কান্না আসে। আমি চাই ওর মাধ্যমে মিথি আবারও ফিরে আসুক আমার কাছে, সেই ছোট্ট মিথি, আমার মিথি। মেহেরাজ ঠোঁট চওড়া করে হাসলো, ভরাট গলায় বলল, খুব শীঘ্রই আসবে। যদিও এবার হাসলো। মেহেরাজের হাত আঁকড়ে ধরে বলতে লাগলো, মেহেরাজ ভাই। বাকিটুকু বলা হলো না। মেহেরাজ দৃঢ় কণ্ঠে রাগ দেখিয়ে বলে উঠল, ভাই? কিসের ভাই? তোর ভাই হই আমি? তুই তো সাংঘাতিক মহিলা জ্যোতি। এসব ভাইটাই বলে আমাকে কি আমার বাচ্চারই মামা বানানোর প্ল্যান করছিস? যদি হতাশ হলো, ঘাড় ঘুরিয়ে মিনমিনিয়ে চোখে চাইতেই মেহেরাজ ফের বলল, এভাবে তাকাবি না। আমার বাচ্চার আম্মু হওয়ার দাবি করে আমার সরল মনে জায়গা করে কত কিছু করে ফেললি আমার সাথে। শেষমেশ আমার বাচ্চার আম্মু হয়েও বসে আছিস, আর এখন আমায় ভাই বলিস? খবরদার, আমার বাচ্চার সামনে আমাকে ভাইটাই ডাকলে সোজা আছাড় মারবো দোতলা থেকে। কথাটা বলেই জ্যোতিকে নিজের দিকে ঘোরালো। ঝুঁকে গিয়ে জ্যোতির পেটে পরপর কয়েকটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শোনো প্রিন্সেস, তোমার আম্মুকে কখনো বলা হয়নি, তবে তোমায় বলছি। তোমার বাবা তোমায় অনেকটা ভালোবাসে। এতটুকু ভালোবাসা তোমার আম্মুকেও বাসে না। তোমার আম্মুর ভাগে কেবল এক মুঠো প্রণয়ই আছে, বাকিটুকু সব তোমার।